আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নূরজাহান, সুমাইয়া কেমন আছো? রাইতা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। যাক, তোমরা ক্লাসে আসছো, তোমাদের ধন্যবাদ। অনেকে তো এখন ক্লাসে আসে না, অনেকেই ঘরে বসে থেকেও ক্লাস করে না। এটা কি ধরনের আলসামি, এটা আমার বুঝতে কষ্ট হয়। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তামান্না, ভালো আছো তুমি? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তোমাদের এই প্রথম কি ক্লাস হয়েছে আজকে? বাংলা? স্যার ইংলিশ ফার্স্ট পেপার। ইংলিশ ফার্স্ট পেপার? কে ক্লাস নিয়েছে? ফাইজা মিস। ফাইজা ম্যাডাম। ওই ইংলিশ ক্লাস তো তোমাদের সবাই মিলে সায়েন্স আর্টস কমার্স একসাথে হয় না? জি স্যার। ওই ক্লাসে কজন প্রেজেন্ট ছিল বলতে পারবা? তো ঠিক আছে, আসো আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। তোমাদের গত ক্লাসটা মানে আগের সপ্তাহের যে ক্লাসটা, সেটা আমার একটা ব্যক্তিগত সমস্যার কারণে, অর্থাৎ আমার একটা রিলেটিভ, ওকে নিয়ে হসপিটাল যাওয়ার কারণে ক্লাসটা নেওয়া হয়নি। তো তোমরা জানো যে আমরা কোন অধ্যায় পড়তেছিলাম, মনে আছে তোমাদের? আমরা কোন অধ্যায় পড়তেছিলাম সেটা কি তোমাদের মনে আছে? রাইতা, সুমাইয়া, মনে আছে? উৎপাদন ব্যয় বিবরণী। উৎপাদন ব্যয় মানে পণ্যের ক্রয় মূল্য, বিক্রয় মূল্য ও উৎপাদন ব্যয় নির্ণয় করা, তাই না? এটা পণ্যের ক্রয় মূল্য নির্ণয় করা, বিক্রয় মূল্য নির্ণয় করা, উৎপাদন ব্যয় নির্ণয় করা। আচ্ছা, ধন্যবাদ। দেখো এখানে অধ্যায় 11 ছিল, আজকে সেটা 5 নম্বর লেকচার তোমাদের সামনে আমি উপস্থাপন করব। তা আমি তোমাদের সামনে একটা উদ্দীপক তুলে ধরছি। এটার নাম ছিল মূলত পণ্যের ক্রয় মূল্য নির্ণয় করা, পণ্যের উৎপাদন ব্যয় নির্ণয় করা ও বিক্রয় মূল্য নির্ণয় করা। তো আমি তোমাদের সামনে একটা উদ্দীপক দিয়েছি, তোমরা উদ্দীপকটা একটু ভালো করে পড়ো। ঢাকার জয়িতা ট্রেডার্স সোনালী ব্যাংকের প্রধান কার্যালয় হতে 2021 সালের জন্য 10,000 ডায়েরি প্রস্তুতের একটি কাজ পেল, মানে একটা অর্ডার পেল। 10,000 ডায়েরির একটা অর্ডার সে পেয়েছে, এটা কাজটা তৈরি করে দেওয়ার জন্য। আর এই ডায়েরিটা তৈরি করার জন্য তার যে খরচগুলো হবে, সেই খরচগুলো লাগবে এরকম: কাগজ লাগবে 80,000 টাকার কাগজ লাগবে ডায়েরি বানানোর জন্য। আর ডায়েরিটা ছাপানোর জন্য যে কালি লাগবে, সে কালি লাগবে 30,000 টাকা কালি খরচ হবে। ডায়েরি বানাতে যে লেবার লাগবে, যারা শ্রমিক হিসেবে কাজ করবে ডায়েরি বানানোর জন্য, তাদের মজুরি দিতে হবে 20,000 টাকা। ডায়েরি বানানোর জন্য কাগজে আঠা দেওয়ার জন্য আঠা লাগে, সেলাই করার জন্য সুতা লাগে, আঠা আর সুতা লাগবে 5,000 টাকা লাগবে। যে কারখানায় ডায়েরি বানানো হয় সেই কারখানার ভাড়া লাগবে 15,000 টাকা। কারখানার বিদ্যুৎ খরচ লাগবে 5,000 টাকা। কারখানার একটা অফিস রয়েছে, যে অফিসের মাধ্যমে তারা ব্যবসা বাণিজ্য পরিচালনা করে। তাদের যারা কাস্টমার আছে, ক্লায়েন্ট আছে, তাদের সাথে ব্যবসায়িক লেনদেন বা ব্যবসায়িক কার্যকলাপ সম্পন্ন করার জন্য অফিস রয়েছে। সে অফিস, আর সে অফিসে যারা কাজ করে, প্রশাসনে অ্যাডমিনিস্ট্রেটিভ যারা রয়েছে, ওই অ্যাডমিনিস্ট্রেশনের আর অফিসের যে খরচ, সেটা 20,000 টাকা। আপ্যায়ন খরচ লেগেছে 5,000 টাকা। সোনালী ব্যাংকের কাছে যে ডায়েরিটা তারা তৈরি করে দিবে, সে ডায়েরিটা তৈরি করে দেওয়ার পরে সোনালী ব্যাংক থেকে টাকাটা আনার জন্য, মানে বিলটা আদায় করে আনার জন্য কিছু খরচ লাগে। সে আদায় খরচ হচ্ছে দরপত্র মূল্যের 3%।
শব্দটা দরপত্র মূল্যের হবে আর কি, বয়শূন্যরও হবে। যদিও আমি তোমাদের আগে বলেছি যে এই পাওয়ার পয়েন্টে কাজ করলে পরে কিছু বর্ণ, বিশেষ করে ব্যাংক লেখার সময় ব হয়ে যায় ও, বিয়োগের মধ্যে যে বাদ লিখি আমরা, সে বাদের মধ্যে ব হয়ে যায় ও, আর বয়শূন্যগুলো হয়ে যায়, বয়শূন্যটা ও হয়ে যায়, মানে ফন্টটা চেঞ্জ হয়ে যায় আর কি। এটা তোমরা একটু বুঝে নিও যে দরপত্র মূল্যের 3%, অর্থাৎ যে টাকাটা, পুরো টাকাটা আমার পাওয়ার কথা সোনালী ব্যাংক থেকে, সেই টাকার 3% খরচ হয়ে যাবে টাকাটা সংগ্রহ করতে। তোমরা জেনে থাকবা যে আজকাল আমাদের দেশে ম্যাক্সিমাম ক্ষেত্রেই যে সোনালী ব্যাংক একটা বিশাল বড় প্রতিষ্ঠান, তো ব্যাংকের যারা, যিনি মূল এই লেনদেন তাকে সাথে ডিলিংস করে, উনি যে টাকাটা দিবে, এই টাকাটা সংগ্রহ করার জন্য এই দেখা যাবে যে এই জয়িতা ট্রেডার্সের 2-3টা চেয়ার পার হয়ে যেতে হবে। তো যেখানেই যা কাছে যাওয়া বিলের জন্য যাবে, সেই বলবে যে আমার কিছু দিতে হবে, বকশিস দেন, এই দেন, সেই দেন, বা অনেকে ঘুষ চাইতে পারে। যেভাবেই হোক, তাকে ইচ্ছা করে হোক আর বাধ্য করে হোক, জোর করে হোক, সম্মানী হোক আর বকশিস হোক আর ঘুষ হোক, ওই টাকাটা সংগ্রহ করার জন্য মোট টাকার 3% টাকা তার এইভাবে ব্যয় হয়ে যায়। ডায়েরি তৈরি করে যখন সে দিবে, তখন সোনালী ব্যাংক তাকে প্রতিটা ডায়েরির মূল্য বাবদ 40 টাকা করে সে তারা প্রদান করবে। প্রত্যেকটা ডায়েরির দাম দিবে 40 টাকা করে। তো এই ছিল উদ্দীপকের তথ্য। এখানে তোমাদেরকে 3টা প্রশ্ন করা হয়েছে। জয়িতা ট্রেডার্সের রূপান্তর ব্যয় নির্ণয় করো। রূপান্তর ব্যয়। প্রতিটি ডায়েরির উৎপাদন ব্যয় নির্ণয় করো। মোট উৎপাদন ব্যয় 2 লাখ টাকা হলে প্রতিটি ডায়েরির লাভ বা ক্ষতি নির্ণয় করো। তোমাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, তোমাদেরকে প্রথম দিকে ক্লাসে তোমাদের শিখিয়েছিলাম, আলোচনা করেছিলাম রূপান্তর ব্যয় কিভাবে নির্ণয় করা হয়। রূপান্তর ব্যয়ের সংজ্ঞা কি, কে বলতে পারবা? রূপান্তর ব্যয়ের সংজ্ঞাটা, রূপান্তর ব্যয়ের সূত্রটা কে বলতে পারবা? পারবা তোমাদের মধ্যে কেউ বলতে? পারলেও বলো, না পারলেও বলো যে পারবো না স্যার, বা পারি না, বা মনে নেই। পারলে বলো স্যার আমি পারবো, মানে উত্তর দিতে হবে, রেসপন্স করতে হবে। নূরজাহান, পারবা? জি স্যার। বলো, রূপান্তর ব্যয়ের সূত্রটা বলো। প্রত্যক্ষ শ্রম যোগ উপরিব্যয়। কি সরি, উপরিব্যয়? কারখানার উপরিব্যয়। কারখানার উপরে ব্যয়। ভেরি গুড। বলো না কেন? পারো তুমি তো, আওয়াজ করো না কেন? রাইতা বলতে পারবা? রাইতা বলো। এই একসাথে দুইজন, নাদিয়া আফরোজ আর হচ্ছে সাদিয়া আফরিন। নাদিয়া, সাদিয়া, তুমি বলো তো রূপান্তর ব্যয়ের সূত্রটা বলো। তো শুনেছই তো নূরজাহান যে কি বললো, এটা বলো। প্রত্যেকে একবার করে বলো, তাহলে সবার শিখা হয়ে যাবে, মনে থাকবে। বলো নাদিয়া, সাদিয়া বলো। স্যার বলবো, হ্যাঁ রাইতা বলো, রাইতা বলো। রূপান্তর ব্যয় সমান সমান প্রত্যক্ষ শ্রম আর কারখানা প্লাস কারখানার উপরিব্যয়। কারখানার উপর ব্যয়। ভেরি গুড। তো তুমি এতক্ষণ কোথায় ছিলে? তুমি এতক্ষণ বলো নি কেন? ক্লাস জয়েন করে স্যার কি আমি আবার? হেডফোনে মাইকে কি জানি হইছে, ওটা সাউন্ড আসতেছিল না। যাক, এখন ঠিক আছে। ভেরি গুড। নাদিয়া, সাদিয়া বলতে পারবা? বলবা? সুমাইয়া জি স্যার। বলো। রূপান্তর ব্যয়ের সংজ্ঞা। সূত্রটা বলো, সূত্র। হ্যাঁ,
প্রত্যক্ষ শ্রম যোগ কারখানা পরিব্যয়। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, আমাকে তুমি একটু বাড়ায় বলো যে কারখানার উপরিব্যয় কাকে বলে, কোনগুলোকে বলে, এটা বলতে পারবা? স্যার এই যে বিল, বিদ্যুৎ বিল, পানি বিল। বিদ্যুৎ বিল, পানি বিল। আচ্ছা, যাক, তোমাকে উত্তর আমি পরে নিচ্ছি। তামান্না, তুমি বলতে পারবা? তামান্না? না স্যার। বলতে পারবা না? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, খেয়াল করো, আমি আগে বলিনি সূত্রটা। সূত্রটা সহজ, যে প্রত্যক্ষ মজুরি যোগ কারখানার উপরিব্যয় তাইলে হলো রূপান্তর ব্যয়। আচ্ছা, কারখানার উপরিব্যয় যে লেখ বা যোগ করবো, আগে তো চিনতে হবে কারখানার উপরিব্যয় কোনগুলো। এটা আগে তোমাকে চিনতে হবে। কারখানার উপরিব্যয় হচ্ছে যে ব্যয়গুলো কারখানা সংক্রান্ত, অর্থাৎ যে ব্যয়গুলো উৎপাদন কাজের সাথে জড়িত, যে খরচগুলো একটা পণ্য তৈরি করার জন্য, একটা পণ্য উৎপাদন করার জন্য কারখানার মধ্যে যে ব্যয়গুলো সংগঠিত হয়ে থাকে, কারখানার ভিতরে, কারখানার মধ্যে, অর্থাৎ কারখানা সংক্রান্ত সমস্ত ব্যয়গুলোকে বলা হয় কারখানার উপরিব্যয়। আর কারখানা না হয়ে যদি অন্য কোথাও হয়, সেটা আর কারখানার উপরিব্যয় হবে না, সেটা ভিন্ন উপরিব্যয় হবে। উপরিব্যয় তিন প্রকার। উপরিব্যয় তিন প্রকার হয়। একটা হচ্ছে কারখানার উপরিব্যয়, একটা হচ্ছে অফিস ও প্রশাসনিক উপরিব্যয়, আরেকটা হচ্ছে বিক্রয় ও বিপণন উপরিব্যয়। তিন ধরনের উপরিব্যয় রয়েছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। নাফিসা, কেমন আছো তুমি? তো যাক, যেটা বলছিলাম, কারখানার উপরিব্যয়। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছো তুমি? হ্যাঁ, শোনো, আমরা যে আলোচনা করছিলাম সেটা হচ্ছে যে তিন ধরনের উপরিব্যয় হয়। একটা হচ্ছে কারখানার উপরিব্যয়, আরেকটা অফিস ও প্রশাসনিক উপরিব্যয়, আরেকটা হলো বিক্রয় ও বিপণন উপরিব্যয়। অর্থাৎ যে উপরিব্যয়গুলো, মানে যে খরচগুলো অফিস সংক্রান্ত, যে ব্যয়গুলো অফিসের মধ্যে হয়ে থাকে, অফিসের প্রয়োজনে হয়ে থাকে, সেগুলো অফিস উপরিব্যয়। আর যে ব্যয়গুলো বিক্রয়ের সাথে জড়িত, বিক্রয় কাজের সাথে জড়িত, সেগুলো হচ্ছে বিক্রয় উপরিব্যয়। আর যেগুলো কারখানার সাথে জড়িত, যে ব্যয়গুলো কারখানার মধ্যে হয়ে থাকে, পণ্য উৎপাদন কাজে হয়ে থাকে, সেগুলো কারখানার উপরিব্যয়। তো সেই কারখানা সংক্রান্ত উপরিব্যয়গুলো যখন আমরা প্রত্যক্ষ মজুরির সাথে যোগ করব, তখন আমাদের প্রথম প্রশ্ন আমরা পেয়ে যাব রূপান্তর ব্যয়ের পরিমাণ। রূপান্তর ব্যয় মানে হচ্ছে চেঞ্জেবল ব্যয়, অর্থাৎ একটা জিনিসকে চেঞ্জ করার জন্য যে ব্যয় হয়। চেঞ্জ মানে কি? যেমন তোমরা আমাকে বলো দেখি, যে ডায়েরি তৈরি করার জন্য তার মূল কাঁচামালটা কি? ডায়েরি তৈরি করতে কাঁচামাল কি লাগবে বলো দেখি একজনে। কাগজ, কালি। কাগজ লাগে, হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড। ডায়েরি তৈরি করার জন্য প্রথমে লাগে কাগজ। কাগজ হচ্ছে ডায়েরির কাঁচামাল। তো কাগজ আনলে, কাগজ কিনে আনলে, তুমি যদি কাগজ 100 রিম 200 রিম বা যত কাগজে কিনে রাখো, কাগজ আনলে কাগজ রেখে ডায়েরি বলবে? কাগজ রেখে ডায়েরি বলবে না, শুধু কাগজই বলবে। এই কাগজকে যখন ডায়েরিতে তুমি চেঞ্জ করবা, রূপান্তর করবা, তো কাগজ কেনার পরে যতক্ষণ কাগজ বলবে, এই কাগজকে ডায়েরি না বলা পর্যন্ত, কাগজকে ডায়েরি না বলা পর্যন্ত যত ব্যয় হবে, এই সকল ব্যয়ের সমষ্টি যখন ডায়েরি বলবে এটাকে, ওই ডায়েরি বলানো পর্যন্ত যত ব্যয় হলো, এই সকল ব্যয়ের সমষ্টি কাগজের ব্যয় ছাড়া, কাগজ তো কাগজের ব্যয়, কাঁচামালের ব্যয়, কাগজের ব্যয় ছাড়া বাকি যে ব্যয়গুলা দ্বারা কাগজকে ডায়েরিতে রূপান্তর করলো, তো ডায়েরি বলা মানুষ শুরু করবে যেটা ডায়েরি হয়েছে, ততক্ষণ পর্যন্ত যত ব্যয় হয়েছে, ওই সকল ব্যয়ের সমষ্টি হচ্ছে রূপান্তর ব্যয়। আমি যদি বলি, তোমরা যে জামা পরো, তোমাদের যে জামা তোমরা ব্যবহার করে থাকো, এই জামার কাঁচামাল হচ্ছে কাপড়। জামার কাঁচামাল হচ্ছে কি? কাপড়। কাপড়ের ব্যয় হলো কাঁচামালের ব্যয়। কিন্তু কাপড়কে যখন তুমি জামায় তৈরি করবা, যতক্ষণ না পর্যন্ত জামা তৈরি হবে, মনে করো টেলার্সের দোকানে এটা কেটে রাখলো জামাটা,
জামা বানানোর জন্য কাপড়টা কাটলো, কাটার পরে আর কিছু করে রেখে দিল, এই কাটা কাপড়কে কেউ জামা বলবে? বলো, জামা বলবে কি? নো স্যার। না স্যার। বলবে না। আবার মনে করো সেলাই করলো, সেলাই করে দুইটা হাতা লাগাইলো না, হাতা সেলাই করলো না, অথবা মনে করো কোনো একটা অংশ বাকি রাখলো, বড় ধরো নিচের অংশ দিয়ে তোমরা যে কুচি দেওয়া হয়, কুচির অংশ নিচে দেওয়া এখনো লাগানো হলো না, এটাকে জামা বলবে? নো স্যার। বা একটা হাতা লাগাইছে আরেকটা হাতা লাগানো হয়নি, এটাকেও কেউ জামা বলবে না। অর্থাৎ কাপড়কে জামা বলা পর্যন্ত যে জায়গায় পৌঁছলে তুমি বলবে এটা একটা জামা হয়েছে, তাহলে জামা হইলো এটার তৈরি পণ্য, ফাইনাল প্রোডাক্ট, ফিনিশ গুডস। আর কাঁচামাল ছিল কাপড়। এই কাপড়কে প্রথম বলবে কাপড়, কাটার পরে বলবে এটা কাটা কাপড়, টুকরা কাপড়, সেলাই করলে অর্ধেক সেলাই করলে বলবে এটা অর্ধেক জামা, এক হাতা লাগালে বলবে এক হাতাওয়ালা জামা। হ্যাঁ, এরকম জামা বলবে না কেউ। যখন ফাইনালি সব সেলাই হয়ে যাবে, হ্যাঁ, হাতা কুচি যাই বলো, যা যা এটার মধ্যে লাগানো দরকার, মানে পুঁতি লাগায়, কেউ পুঁতি লাগাও, কেউ তোমরা বালা করে লেস লাগাও, যে যাই ব্যবহার করো না কেন, সবকিছু কমপ্লিট করার পরে তুমি এটাকে বলবো একটা জামা। তার মানে কাপড়কে জামা বানাইতে হলে যতক্ষণ না মানুষ জামা বলবে ততক্ষণ এটা রূপান্তর হয় নাই। জামা বলানো পর্যন্ত কাপড়ের পরে যত ব্যয় হবে, এই সকল ব্যয়ের সমষ্টি হচ্ছে রূপান্তর ব্যয়। বুঝছো না বুঝো নাই? জি স্যার, বুঝেছি। ভেরি জি গুড, স্যার, বুঝেছি। ভেরি গুড। তো ঠিক তেমনি এই যে আমরা এখানে ডায়েরি বানাবো, ডায়েরি বানানোর জন্য কাগজ কিনেছি, এই কাগজ কেনার পরে কাগজের ব্যয়টা ছাড়া, আমি আবারও বলছি, কাঁচামালের ব্যয়টা বাদ দিতে হবে ছাড়া। কাঁচামালের ব্যয় বাদে বাকি যত ব্যয় আছে, এর প্রথম ব্যয় হলো প্রত্যক্ষ মজুরি। এই প্রত্যক্ষ মজুরি সাথে অন্যান্য কারখানার উপরি ব্যয়গুলো সংশ্লিষ্ট, মানে সমস্ত ব্যয় একসাথে যোগ করলে যে ব্যয়টা পাবো তার নামই হবে এখানে রূপান্তর ব্যয়। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। তো আমি যদি তোমাদের একটু দেখাই, তাহলে তোমরা দেখো। তোমরা আমাকে বলো, এই যে ডায়েরি তৈরির কাজ পেলো, কাগজ ক্রয়, ছাপার কালি খরচ, ছাপার কালি, বলো তো এটা কারখানার মধ্যে হয় নাকি কারখানায় হয় না? কালিটা কি কারখানায় লাগবে নাকি লাগবে না? স্যার লাগবে। লাগবে। যদি কারখানায় লাগে তাহলে এটা কারখানার উপরই ব্যয়। এটা কারখানার কি উপরই ব্যয়। প্রত্যক্ষ মজুরি তো আমরা বলেছি যে প্রত্যক্ষ মজুরির সাথে আমরা এই কাজটা যোগ করব। তাহলে প্রত্যক্ষ মজুরি প্রথমে লিখবো, তারপরে ছাপার কালি লাগবে। আঠা ও সুতা, এটা কি কারখানায় লাগবে নাকি অফিসে লাগবে? স্যার কারখানায় লাগবে। কারখানা লাগবে, মানে ডায়েরি বানাতে লাগবে। যেখানে ডায়েরি বানানো হয় সেটাকে কারখানা বলা হবে। তার মানে আঠা সুতা ছাড়া ডায়েরি বানানো যাবে না। আঠা সুতা লাগবে, কারণ কাগজ সেলাই করতে সুতা লাগবে, এবং ডায়েরির যে গোড়ার দিকে যে বাইন্ডিংস করা হয় সেখানে আঠা দিতে হয়। আঠা ছাড়া সেই বাইন্ডিংস করা যাবে না। তো কারখানার ভাড়া, যে বলে আছে কারখানার ভাড়া, তো অবশ্যই এটা কারখানার উপরই ব্যয়। যে খরচের পাশে কারখানা লেখা থাকবে সেটাকে কোনো আর সন্দেহ নাই, সেটাতে আর কোনো চিন্তা করার দরকার নেই, এটা যে কারখানার উপরই ব্যয়। কারখানা লেখা থাকলে অবশ্যই সেটা কারখানার উপরই ব্যয়। তাহলে বলো দেখি, কারখানার বিদ্যুৎ খরচ, এটা কারখানার উপরই ব্যয় কিনা? জি স্যার, এটাও অবশ্যই কারখানার উপরই ব্যয়, লেখা আছে কারখানার। কারখানা কথা বলা থাকলে এখানে আর কোনো ডাউট নেই, আর কোনো প্রশ্ন নেই, সন্দেহ নেই, এটাও কারখানার উপরই ব্যয়। অফিস খরচ, অফিস প্রশাসনিক খরচ, বলো তো এটা কারখানার উপরই ব্যয় কিনা? অফিস ও প্রশাসনিক খরচ, এটা কারখানার উপরই ব্যয় কি? না স্যার। এটা কারখানার উপরই ব্যয় না, এটা হচ্ছে অফিস উপরই ব্যয়। আপ্যায়ন খরচ, আপ্যায়ন খরচ, এটা কারখানার উপরই ব্যয়। আপ্যায়ন কি কারখানায় করা হয় না অফিসে করা হয়? যদি কোনো মানুষ আসে ব্যবসার মধ্যে, ওই লোককে কি কারখানায় নিয়ে আপ্যায়ন করা হয় না অফিসে বসে আপ্যায়ন করা হয়?
অফিসে বসে অফিসে আপ্যায়ন করা হয়। আপ্যায়ন খরচটা তাহলে অফিসে পড়িবে। হ্যাঁ, আর আপ্যায়ন খরচ হচ্ছে এটা কারখানা উৎপাদনের সাথে সরাসরি জড়িত না, উৎপাদন কাজের সাথে এই ব্যয়ের কোনো সম্পর্ক নেই। আপ্যায়ন ইচ্ছা হলে করতেও পারে, ইচ্ছা হলে নাও করতে পারে, সুতরাং এটা কারখানার উপরিব্যয়ের মধ্যে পড়ে না, এটা উৎপাদন কাজের সাথে সম্পর্ক নেই, জড়িত না, সুতরাং এটাকে বলা হয় অফিস উপরিব্যয়। এটা হচ্ছে অফিস উপরিব্যয়। তারপরে বিল আদায় খরচ বলা হয়েছে, অর্থাৎ যার কাছ থেকে আমি ডায়েরিগুলো তৈরি করে বিক্রি করব তার কাছ থেকে বিল আদায় করতে এই টাকাটা আমার খরচ হবে। এই বিল আদায় খরচ এটা হলো বিক্রয় পরিব্যয়, এটা হচ্ছে বিক্রয় পরিব্যয়। তাহলে আমরা এখানে পেলাম চারটা, পেলাম আমরা কারখানা চারটা পেলাম কারখানার উপরিব্যয়, একটা হলো প্রত্যক্ষ মজুরি, আর দুইটা পাইলাম আমরা, এই দুইটা পাইলাম অফিস উপরিব্যয়, আর একটা পাইলাম আমরা বিক্রয় পরিব্যয়, এটা হচ্ছে বিক্রয় পরিব্যয়। তো তোমাকে প্রথম প্রশ্ন করেছে জয়িতা ডেটার্সে রূপান্তর ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। যেহেতু তোমরা সবাই আমাকে প্রশ্নের উত্তর দিয়েছো যে রূপান্তর ব্যয় মানে হচ্ছে প্রত্যক্ষ মজুরি যোগ কারখানার উপরিব্যয়, তাহলে এইভাবে প্রশ্নের উত্তরটা হবে। দেখো প্রথমে ক নাম্বার দেবা, লিখবো প্রত্যক্ষ মজুরি, লিখে প্রথমে লিখবো কারখানার উপরিব্যয় যোগ কারখানার উপরিব্যয়, ছাপার কালি খরচ, আঠা ও সুতা ক্রয়, কারখানার ভাড়া, কারখানার বিদ্যুৎ বিল, এই সবগুলো যখন যোগ করে দেবো আমরা, এই যে টাকা পেলাম ৭৫,০০০ টাকা, এটার নাম হচ্ছে রূপান্তর ব্যয়। তোমরা বুঝছো না বুঝো নেই? ভেরি গুড। কারো প্রশ্ন আছে? বাকি যারা রয়েছে তোমাদের কারো কোনো প্রশ্ন আছে? বুঝো নাই কেউ আছো? স্যার একটু আবার বুঝিয়ে দিবেন। অবশ্যই, না বুঝলে বুঝাই দেবো। হ্যাঁ, আমি আবার বোঝাচ্ছি, খেয়াল করে শোনো। সেটা হলো যে রূপান্তর ব্যয় মানে হচ্ছে একটা কাঁচামালকে আমি যে পণ্য তৈরি করতে চাই, যে পণ্যটা বানাইতে চাই, সেই পণ্য বানানো পর্যন্ত যত ব্যয় হবে, মানে কাঁচামাল কেনার পর থেকে কাঁচামালের ব্যয়টা বাদে ওই কাঁচামালকে একটা কমপ্লিট পণ্য তৈরি করতে যত ব্যয় হয়, সকল ব্যয়ের সমষ্টি হচ্ছে ওই পণ্যের রূপান্তর ব্যয়। তা এখানে রূপান্তর ব্যয় বলা একটা সূত্র আমরা বলেছি, সূত্রটা হচ্ছে প্রত্যক্ষ মজুরি যোগ কারখানার উপরিব্যয়। প্রত্যক্ষ মজুরির সাথে কারখানার উপরিব্যয় যোগ করলে রূপান্তর ব্যয় হয়ে যায়। আর কারখানার উপরিব্যয়গুলো হচ্ছে যেগুলো কারখানা সংক্রান্ত সকল ব্যয়, কি কারখানা সংক্রান্ত যে ব্যয়ের পাশে কারখানার নাম লেখা থাকবে, এবং যেটা পরে তুমি বুঝবা যে ব্যয়টা কারখানার মধ্যে হয়ে থাকে, তো কারখানা সংক্রান্ত সকল ব্যয়কে বলা হয় কারখানার উপরিব্যয়। তো এই অঙ্কে ছিল প্রত্যক্ষ মজুরি ছিল ২০,০০০ টাকা, প্রত্যক্ষ মজুরি ছিল ২০,০০০ টাকা। সেই ২০,০০০ টাকার সাথে কারখানার উপরিব্যয় বলতে আমরা চারটা উপরিব্যয় পেয়েছি। এখানে একটা পেয়েছি ছাপা ও কালি খরচ, মানে ছাপার জন্য কালি কিনেছি, এই ছাপাইতে এটা কারখানায় কাজে লাগবে। আঠা ও সুতা ক্রয়, ডায়েরি সেলাই করার জন্য এবং ডায়েরির কাগজগুলোকে আঠা দেওয়ার জন্য আঠা আর সুতা লেগেছে, এটা কারখানার মধ্যে ব্যবহার হবে। কারখানার ভাড়া লেখাই আছে কারখানা, এখানে আর কোনো প্রশ্ন করার সুযোগ নেই। কারখানার বিদ্যুৎ খরচ, এটাও লেখা আছে কারখানার বিদ্যুৎ খরচ। তো এই সবগুলো মিলে হচ্ছে কারখানার উপরিব্যয়। তো তুমি যখন মজুরির সাথে এই কারখানার উপরিব্যয়টা যোগ করে দিবা, তারপরে যে ব্যয়টা পাইলা তার নাম হচ্ছে রূপান্তর ব্যয়। রূপান্তর ব্যয়। বলো রূপান্তর ব্যয় নিয়ে আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? নো স্যার। ভেরি গুড। তো তুমি রূপান্তর ব্যয় যখন পেয়ে যাবা, এটা ছিল ক নম্বরের আমাদের প্রশ্ন। খ নম্বরে বলেছে প্রতিটি ডায়েরির উৎপাদন ব্যয় নির্ণয় করো। প্রতিটি ডায়েরির উৎপাদন ব্যয় নির্ণয় করতে হলে আমাদেরকে দেখতে হবে আমাদের মোট উৎপাদন ব্যয় কত টাকা। তোমরা আমাকে বলো দেখি, উদ্দীপকটা পড়ে আমরা মোট কয়টা ডায়েরি ব্যবহার করব, তৈরি করব? ডায়েরি তৈরি করব কয়টা? 10,000 স্যার। 10,000 ডায়েরি তৈরি করব। ভেরি গুড। আমরা 10,000 ডায়েরি তৈরি করব। তো প্রথমে আমাদের যে কাজ হবে সেটা হচ্ছে উৎপাদন ব্যয় নির্ণয় করব আমরা। উৎপাদন ব্যয় নির্ণয় করার একটা সহজ সূত্র হচ্ছে, উৎপাদন ব্যয় নির্ণয় করার একটা সহজ সূত্র বলবো, তারপর এটার বিস্তৃত সূত্র তোমাদেরকে আমি বলবো। সহজ সূত্র হচ্ছে রূপান্তর ব্যয়ের সাথে যদি আমরা কাঁচামালের ব্যয় যোগ করে দেই, অর্থাৎ কাঁচামালের ব্যয় যোগ রূপান্তর ব্যয়, তাহলে হয়ে যায় উৎপাদন ব্যয়। সূত্রটা আমি আবার বলি, ব্যবহৃত কাঁচামালের ব্যয় যোগ রূপান্তর ব্যয়,
তাহলে এটা হয়ে যায় উৎপাদন ব্যয়। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ, বুঝতে পারছো? আরেকবার বলবেন সত্যটা? ব্যবহৃত কাঁচামালের ব্যয় যোগ রূপান্তর ব্যয়, ব্যবহৃত কাঁচামালের ব্যয় যোগ রূপান্তর ব্যয়, তাহলে হয়ে যায় উৎপাদন ব্যয়। ঠিক আছে, উৎপাদন ব্যয়টা তোমাদের আমি আলোচনা করে দিব, বুঝাই দিব, তোমরা নিজেরা করতে হবে। উৎপাদন ব্যয়টা তোমরা নিজেরা বাই করবা, আমি উৎপাদন ব্যয় বের করার আগ পর্যন্ত অঙ্কটা তোমাদের আমি বুঝিয়ে দেব। উৎপাদন ব্যয় এটা হলো সহজ সূত্র, যেটা বলেছি, কাঁচামালের ব্যয় প্লাস রূপান্তর ব্যয়, তাহলে হবে কি উৎপাদন ব্যয়। তো তোমাদের কাছে আমার প্রশ্ন হলো, এই অঙ্কে কাঁচামালের ব্যয় কয় টাকা বলো দেখি? কাঁচামালের ব্যয় কয় টাকা বলো? স্যার ৮০,০০০ টাকা। ৮০,০০০ টাকা, ভেরি গুড। ওই যে কাগজ ক্রয়, ডায়েরির কাঁচামাল হচ্ছে কাগজ, তাহলে কাগজ হচ্ছে এখানে কাঁচামাল। ৮০,০০০ টাকা ছিল কাঁচামালের ব্যয়। তো একটু আগে আমরা রূপান্তর ব্যয় বের করেছি ৭৫,০০০ টাকা। কয় টাকা বের করেছি? ৭৫,০০০ টাকা। আমরা এইভাবে সহজে করতে পারি, আবার এইভাবেও করতে পারি যে কাঁচামালের ব্যয়, প্রথমে লিখবো কাঁচামালের ব্যয়, কেমন? কাঁচামালের ব্যয় যেটা অঙ্কে দেওয়া আছে, কাঁচামালের ব্যয়, এটার সাথে যদি আমি এই রূপান্তর ব্যয়টা যোগ করে দেই, তাহলে যে ব্যয়টা পাবো তার নামই হয়ে যাবে উৎপাদন ব্যয়। তো তোমাদের হাতে নিশ্চয়ই সবার হাতে ক্যালকুলেটর আছে বা খাতা কলম আছে, তোমরা ওই ৮০,০০০ টাকা আর ৭৫,০০০ টাকা যোগ করো, দেখো তো কয় টাকা বের হয়। কয় টাকা বের হয়? ১,১৫,০০০ টাকা। না তো, ১,১৫,০০০ না তো, স্যার ১,৫৫,০০০। স্যার ১,১৫,০০০ টাকা আসে। ৫৫,০০০ টাকা, ১৫,০০০ না, ১,৫৫,০০০ টাকা, ১,৫৫,০০০ টাকা। ঠিক আছে, তাহলে এবার তোমরা আমাকে উত্তর দাও, এই যে ১,৫৫,০০০ টাকা আসলো, এটা কি একটা ডায়েরির উৎপাদন ব্যয় না ১০,০০০ ডায়েরির উৎপাদন ব্যয়? স্যার ১০,০০০ ডায়েরি উৎপাদন ব্যয়। ১০,০০০ ডায়েরির উৎপাদন ব্যয়, ভেরি গুড। এবার যদি তোমাকে যেহেতু প্রশ্ন করছে একটা ডায়েরির উৎপাদন ব্যয় বের করো, তাহলে তুমি কি করবা? তখন তুমি লিখবা প্রতিটি ডায়েরির উৎপাদন ব্যয় লিখে ১,৫৫,০০০কে ১০,০০০ দিয়ে তুমি ভাগ করবা। তুমি লিখবা কিভাবে লিখবা আমি বলে দিচ্ছি। তুমি লিখবা প্রতিটি ডায়েরির উৎপাদন ব্যয় সমান লেখা, যেমন আমি তোমাকে এখানে একটু লিখে দেখাই। তুমি যদি লেখো এভাবে, মোট উৎপাদন ব্যয়, মোট উৎপাদন ব্যয় ভাগ মোট ডায়েরি। এখানে লিখবা প্রতিটি ডায়েরির উৎপাদন ব্যয়, প্রতিটি ডায়েরির, তোমরা লিখে নিবা, তোমরা বুঝবা। হ্যাঁ, এবার আমরা স্যার বের করি। হ্যাঁ বলো। স্যার এখানে কি ছক্কাটা লাগবে? না, এটা ছক্কাটা লাগবে না, ছক্কাটা লাগবে না, স্যার এভাবে করলেই হবে? এইভাবেই করবো। হ্যাঁ, আচ্ছা। এখানে ১,৫৫,০০০, ১,৫৫,০০০ ভাগ হয়েছে ডায়েরির ১০,০০০। তো
তো 10,000 ডাইরেক্ট যদি তুমি ভাগ করে দিবা তাহলে তুমি যে টাকাটা পাইলা 15 টাকা 50 পয়সা, এটা হইলো প্রত্যেকটা ডায়েরির উৎপাদন ব্যয়। কিন্তু আগে তুমি ওই শখের মধ্যে এটা বের করে নিবা যে কাঁচামালের ব্যয় যোগ রূপান্তর ব্যয়, এখানে কাজ বের করেছি না রূপান্তর ব্যয়, আবার একটা শখ করে কাঁচামালের ব্যয় যোগ রূপান্তর ব্যয় লেখা তুমি লিখবা মোট উৎপাদন ব্যয় বের করে, তারপরে তুমি এই কাজটা করবা প্রতিটি ডায়েরির উৎপাদন ব্যয় লেখা মোট উৎপাদন ব্যয় ভাগ মোট ডায়েরি। তো মোট উৎপাদন ব্যয় 1,55,000 টাকা আর ডায়েরি আমাদের 10,000, তাহলে 1,55,000 10,000 ভাগ করলে এক একটা ডায়েরির ব্যয় পেলাম আমরা 15 টাকা 50 পয়সা, মানে 15.5 টাকা। বুঝছো না বুঝো নাই? জি স্যার, বুঝেছি। এটা হচ্ছে একটা উপায়। আরেকটা উপায় হচ্ছে আমরা উৎপাদন ব্যয় বিবরণী যে ছক তোমাদের আমি যে শিখিয়েছি, যেটা সেই ছক অনুযায়ী কিভাবে প্রথমে লিখবো আমরা কাঁচামালের ব্যয় অর্থাৎ কাগজের ব্যয় 80,000 টাকা যোগ প্রত্যক্ষ মজুরি 20,000 টাকা। এভাবে এরকম শকে এগুলা না, এগুলো আমি এমনি লিখেছিলাম এখানে। এই 3 কলামের শকে তুমি প্রথমে লিখবা কাগজ ক্রয় 80,000 টাকা যোগ মজুরি প্রত্যক্ষ মজুরি 20,000 টাকা। এই 80,000-এর সাথে যদি তুমি 20,000 যোগ করে দাও, কাগজের দাম 80,000 মজুরি 20,000, তাহলে যে টাকাটা পাইলে 1 লাখ টাকা। এই 1 লাখ টাকার নাম হচ্ছে তোমার, এটাকে বলে মুখ্য ব্যয়। কি বলা হয়? এটাকে বলে মুখ্য ব্যয়। তোমরা আমার কথা শুনতে পাচ্ছ মেয়েরা? আমার কথা, হ্যাঁ। তাহলে প্রথমে কি লিখবা? কাগজ ক্রয় কি লিখবা? কাগজ ক্রয় যোগ প্রত্যক্ষ মজুরি, তাহলে তুমি পাইবা মুখ্য ব্যয় 1 লাখ টাকা। এই মুখ্য ব্যয় 1 লাখ টাকা লিখে এবার লিখবা যোগ কারখানার উপরি ব্যয়, মানে এখানে এই যে কারখানার উপরি ব্যয় আছে 30,000 থেকে শুরু করে এই পর্যন্ত। তো আমি যদি এখানে লিখতাম কাগজ ক্রয়, কাগজ উপরে লিখি কাগজ ক্রয় 80,000 টাকা, এই 80,000 টাকা লেখার পরে তোমার যে টাকাটা আইলো এটা না হলো মুখ্য ব্যয়, 1 লাখ টাকা হলো মুখ্য ব্যয়। এরপরে যোগ কারখানার উপরি ব্যয় এলো 4টা, এই 4টা যোগ করলে আসবে 55,000 টাকা। তো 1 লাখ আর 55,000 যোগ করলে হয়ে গেল 1,55,000 টাকা। ওই আগে যেভাবে বের করেছো যে কাঁচামালের ব্যয় যোগ রূপান্তর ব্যয় সমান মোট উৎপাদন ব্যয়, ওইটা যেমন 1,55,000 টাকা। যদি আমরা এইভাবে ভাঙ্গা করি যে কাঁচামালের ব্যয় 20,000 যোগ 80,000 যোগ মজুরি হচ্ছে 20,000, মুখ্য ব্যয় আইলো 1 লাখ যোগ কারখানার উপরি ব্যয় 55,000, তাহলে উৎপাদন ব্যয় আইলো 1,55,000। এই উৎপাদন ব্যয় 1,55,000 আসার পরে তখন তুমি লিখবা প্রতিটি ডায়েরির উৎপাদন ব্যয় লেখা মোট উৎপাদন ব্যয় ভাগ মোট ডায়েরি। তাহলে মোট উৎপাদন ব্যয়কে মোট ডায়েরির সংখ্যা দ্বারা ভাগ করলে যেটা পাইলাম সেটা হচ্ছে একটা ডায়েরির উৎপাদন ব্যয়। অর্থাৎ প্রতিটি ডায়েরির উৎপাদন ব্যয় পাইলাম আমরা 15 টাকা 50 পয়সা। আশা করি বুঝতে পেরেছো। বুঝছো না কারো প্রশ্ন আছে? মেয়েরা উত্তর দাও, বুঝছো না বুঝো নাই? স্যার, বলো। স্যার খ নাম্বারটা একটু আরেকবার বুঝিয়ে দিবেন? খ নম্বরে তোমাকে বলা হয়েছে প্রতিটি ডায়েরির উৎপাদন ব্যয় নির্ণয় করো। প্রতিটি ডায়েরির উৎপাদন ব্যয়, তাহলে প্রতিটি ডায়েরির উৎপাদন ব্যয় বের করতে হলে তোমাকে আগে মোট উৎপাদন ব্যয় বের করতে হবে।
মোট উৎপাদন ব্যয় কেমনে বের করবা? প্রথম লিখবা কাঁচামালের ব্যয়। তো তোমরা জানো এখানে কাঁচামাল হচ্ছে ৮০,০০০ টাকা, কাগজ লিখবা, কাগজ করে ৮০,০০০ টাকা। এটার সাথে যোগ করবা যোগ প্রত্যক্ষ মজুরি, প্রত্যক্ষ মজুরি আছে এখানে ২০,০০০ টাকা। তো ৮০,০০০ আর ২০,০০০ যোগ করলে হয় ১,০০,০০০। এই ১,০০,০০০ টাকার নাম হচ্ছে মুখ্য ব্যয়। ১,০০,০০০ টাকার নাম হচ্ছে মুখ্য ব্যয়। এটা ওই শখ করে করবা। এবার ১,০০,০০০ টাকা বের করার পরে, মুখ্য ব্যয় বের করার পরে তুমি এবার লিখবা যোগ কারখানার উপরিব্যয়। তো কারখানার উপরিব্যয় আছে এখানে ৪টা: আঠা ও সুতা, ছাপার কালি খরচ, কারখানার ভাড়া, কারখানার বিদ্যুৎ খরচ। এই ৪টা যোগ করলে হয় ৫৫,০০০ টাকা। মুখ্য ব্যয় পাইলা ১,০০,০০০ আর কারখানার উপরিব্যয় পাইলা ৫৫। এই দুইটা যোগ করলে হলো ১,৫৫,০০০। এটার নাম হচ্ছে মোট উৎপাদন ব্যয়। এটার নাম হচ্ছে মোট উৎপাদন ব্যয়। এটুকু বুঝছো? জি স্যার। এবার মোট উৎপাদন ব্যয়কে তুমি লিখবা প্রতিটি ডায়েরির উৎপাদন ব্যয় লেখা মোট উৎপাদন ব্যয়কে মোট ডায়েরির সংখ্যা দ্বারা ভাগ করবা। ভাগ করলে তুমি পেয়ে যাবা একটা ডায়েরির উৎপাদন ব্যয় ১৫ টাকা ৫০ পয়সা। বলো এবার বুঝছো না বুঝো নেই? জি স্যার, বুঝছি। ফাইন। দেখো গ নম্বরে প্রশ্ন করেছে এখানে, গ নম্বরে প্রশ্ন করছে মোট উৎপাদন ব্যয় যদি ২,০০,০০০ টাকা হয় তাহলে প্রতিটি ডায়েরির লাভ বা ক্ষতি নির্ণয় করো। তো উৎপাদন ব্যয়ের পরে তোমার আরো যে কিছু ব্যয় আছে, যেমন মনে করো অফিস খরচ ২০,০০০ টাকা, আপ্যায়ন খরচ ৫,০০০ টাকা। তো মোট উৎপাদন ব্যয় ২,০০,০০০ টাকা যদি আমি ধরি, এই ২,০০,০০০ টাকার সাথে এই ২০,০০০ টাকা অফিস খরচ, আপ্যায়ন খরচ, আর এই যে ১০,০০০ ডায়েরির এক একটা ৪০ টাকা করে, ১০,০০০ গুণ ৪০, ১০,০০০ গুণ ৪০, তাহলে হয় ৪,০০,০০০। স্যার ৪০ কেন? এক একটা ডায়েরির দাম কত দেখো লেখা আছে, এই দেখো এই যে প্রতিটি ডায়েরির দরপত্র মূল্য ৪০ টাকা, দেখছো? জি স্যার। হ্যাঁ, এখানে বলছো বিল আদায় খরচ দরপত্র মূল্যের ৩%। তাহলে দরপত্র মূল্য এক একটা কত করে? ৪০ করে না? তাহলে ৪০ গুণ ১০,০০০ মোট ৪,০০,০০০ টাকা। এই ৪,০০,০০০ টাকা ৩% করলে হবে আদায় খরচ, বিল আদায় খরচ। ৪,০০,০০০-এর ৩% হবে ১২,০০০ টাকা। এই ১২,০০০ টাকা হচ্ছে বিল আদায় খরচ। বুঝছো? মেয়েরা কথা বুঝতে পেরেছো? আচ্ছা, তো আমাদের দেখো সময় আছে ১ মিনিট, ক্লাসটা বন্ধ হয়ে যাবে। তোমরা গ নাম্বারটা এভাবে করবা যে উৎপাদন ব্যয়ের সাথে তুমি এই ৩টা ব্যয় যোগ করবা, অফিস খরচ, আপ্যায়ন খরচ আর আদায় খরচ, ৩টা যোগ করে থাকবে মোট ব্যয়। এই মোট ব্যয় হলো ১০,০০০ ডায়েরির মোট ব্যয়। ১০,০০০ ডায়েরির মোট ব্যয় যখন পাইবা, এই ৪,০০,০০০ টাকা হচ্ছে দরপত্র মূল্য। এই ৪,০০,০০০ টাকা থেকে মোট ব্যয় মাইনাস করলে পাইবা তুমি মুনাফা। এই মুনাফা হলো ১০,০০০ ডায়েরির মুনাফা। একটা ডায়েরির লাভ ক্ষতি বের করতে হলে ওই ১০,০০০ ডায়েরির লাভ ক্ষতি কি ১০,০০০ দ্বারা ভাগ দিলে একটা ডায়েরির লাভ ক্ষতি পাইবা। আমি আবার বলছি, এখানে দরপত্র মূল্য আছে ৪,০০,০০০ মানে বিক্রয় মূল্য, আর মোট ব্যয় পাইবা ২,০০,০০০-এর সাথে যোগ করতে হবে প্রশাসনিক খরচ, আপ্যায়ন খরচ, আদায় খরচ, যোগ করলে পাইবা মোট ব্যয়। মোট দরপত্র মূল্য থেকে মোট ব্যয়